তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। বরিশালে 4 শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিত করেছে হাইকোর্ট। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বিচারকের। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় উদ্বিগ্ন চীন। পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন চীনা রাষ্ট্রদূত। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু। 24 ঘন্টায় 1193 জন নতুন রোগী ভর্তি শনাক্ত। পাটের 282টি বহুমুখী পণ্যের স্বীকৃতি দিল সরকার। রপ্তানিতে মিলবে 20% প্রণোদনা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জে 4 শিশুর বিরুদ্ধে করা ধর্ষণ মামলার কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। ওই মামলায় এখতিয়ার বহির্ভূতভাবে আদেশ দেয়ায় নিঃশর্ত ক্ষমা চান বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনায়েতুল্লাহ। হাইকোর্টের নির্দেশে রোববার সকালে বাকেরগঞ্জের 4 শিশু, তাদের অভিভাবক, ওসি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা হাজির হন। 11:30টায় বিচারপতিদের খাস কামরায় 4 শিশু ও অভিভাবকদের ডাকা হয়। পরে শুনানিতে 4 শিশুর অভিভাবকদের কাছে ঘটনা জানতে চান হাইকোর্ট। একই সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল কালাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ সংশ্লিষ্টদের প্রশ্ন করেন হাইকোর্ট। এখতিয়ার না থাকলেও ভিকটিম ও অভিযুক্তদের না দেখেই আদেশ দেয়ায় বিচারক সিলমারা কেরানি কিনা এ প্রশ্নও তোলেন আদালত। পরে সংশ্লিষ্টদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 4 শিশুর বিরুদ্ধে করা মামলা স্থগিত থাকবে বলে আদেশ দেন হাইকোর্ট। বাকেরগঞ্জ থানার যে মামলাটা, সেই মামলাটা স্থগিত থাকবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এবং 4 শিশু একিউজ যারা আসামি আছে তাদেরকে নিরাপত্তা বাকেরগঞ্জ থানার ওসি বিধান করবে, নিশ্চয়তা বিধান। আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি। আসলে এটা হলো সম্পূর্ণভাবে শিশু আদালতের এখতিয়ার, এবং উনি যেটা করেছেন সেটা উনি জুরিসডিকশনের বাইরে করেছেন। ভিকটিম বা আসামিদের না দেখেই এজাহার নেয়ার বিষয়ে কোনো চাপ ছিল কিনা বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামের কাছে জানতে চান হাইকোর্ট। আমাদের কোনো কথাই শুনে নাই, তারা থানায়ও আমাদের কোনো কথা শুনে নাই। তারপর মনে করেন যে কোর্টে বোঝাবে কোনো আমাদের কথা শুনে নাই। যারা আমাদেরকে হ্যারাস করছে তাদের বিচার চাই আমরা। কন্যা শিশু ধর্ষণের অভিযোগে গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা হয়। পরদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলায় গ্রেপ্তার 4 শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে হাইকোর্ট শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার অন্যতম আসামি বাদল এবং সাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে সকালে ঘটনাস্থল একলাসপুরে গিয়ে নির্যাতনের শিকার সেই নারীর বাড়ি গিয়ে আলামত সংগ্রহ করেছে পিবিআই। ঘর থেকে জামা কাপড়, বালিশ, বিছানার চাদরসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত দল। এ সময় বাড়ির পাশের খাল এবং পুকুর থেকে আরও কিছু আলামত উদ্ধারের জন্য জাল ফেলে এবং ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালানো হয়। পরে স্থানীয় লোকজনকে সাক্ষী করে আলামতগুলোর জব্দ তালিকা প্রস্তুতের পর জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি জানান, আলামতগুলো পরীক্ষা নিরীক্ষার পর মামলার তদন্ত কাজে ব্যবহার করা হবে এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন করা হবে। তার একটা জামা, তারপরে 2টা বালিশ এবং কিছু বেডিংপত্র সহকারে ওনারা এগুলো নিয়ে যাচ্ছে। সব জায়গায় কি করা হয়েছে, তারপর ব্যারেজের পশ্চিম দিকে বহুত দূরে যাই কি জাল মারছি, পাইতেছি না। আলামতগুলি যেগুলি আছে অবশিষ্ট আলামত আমরা তল্লাশি করার জন্য আসছি, যেগুলো পাইছি যেগুলো সিজ করছি। নারী নির্যাতন সহ যে কোনো অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে বিআরটিসি সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় আজ একথা বলেন তিনি।
বিএনপির আন্দোলনে জনগণের আস্থা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে। এবার তারা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে বিআরটিসিকে জনগণের সেবায় কাজ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জনগণের জানমালের নিরাপত্তা প্রশ্নে সরকারকে তখন কঠোর হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় উদ্বিগ্ন চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এক উদ্বেগের কথা জানান দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফেরত পাঠাতে বেইজিংয়ের সহযোগিতা চায় ঢাকা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বৈঠকে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে দুপক্ষের সহিংসতায় ৮ জনের নিহত হওয়ার তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাবাসন দেরি হওয়ায় রোহিঙ্গা এবং বিদেশি সাহায্যকারী প্রতিষ্ঠানের উপর স্থানীয়দের অসন্তোষ বাড়ছে। এছাড়া সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশ নিয়ে ঢাকার উদ্বেগের কথা চীনা রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে কোনো ফল আসবে না, শুধুমাত্র প্রত্যাবাসনেই আসতে পারে স্থায়ী সমাধান। এ বক্তব্যে সমর্থন জানান রাষ্ট্রদূত লি জিমিং। রাখাইনে গ্রামে ঢুকে নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, গুলিবর্ষণ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ চালাচ্ছে মিয়ানমারের সেনারা। রোববার রাজধানীর শাহবাগে গণহত্যা বিরোধী মানববন্ধনে এ অভিযোগ করে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ। এ সময় আন্তর্জাতিক আদালতে রাখাইনে গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাদের বিচারের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংস নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় সে দেশের সেনাবাহিনী। সে সময় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। সেই নৃশংসতার বিচার এখনও হয়নি। মিয়ানমারের চালানো এই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ। এ সময় মিয়ানমার সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে করোনার সময়ও গণহত্যা চালিয়েছে বলে দাবি করা হয়। আমরা রাখাইন রাজ্যে রাখাইনদের নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, এটা আমরা নিন্দার প্রতিবাদ করছি। বার্মারা যে রাখাইনদেরকে অত্যাচার করতেছে, অযথা মারা হইতেছে, ধর্ষণ করা হইতেছে, এইসব যেন বন্ধ করে, এইসব বন্ধ করতে যেন সাহায্য করে আমাদেরকে। উই ওয়ান্ট জাস্টিস এন্ড ফ্রিডম, যে তাদেরকে যেন এভাবে নির্যাতন করা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এভাবে গণহত্যা চলতে থাকলে রাখাইন প্রদেশের রোহিঙ্গারা নির্মূল হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। মিয়ানমার সেনাবাহিনী যেভাবে গণহত্যা করতেছে, এইটা বন্ধ করার জন্য আমরা জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি এবং সুস্থ তদন্ত করে শাস্তি প্রদান করার জন্য দাবি করছি। এছাড়া বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অতিরিক্ত সেনা মোতায়েন সহ উস্কানিমূলক কার্যকলাপ অব্যাহত রেখেছে বলে দাবি করা হয় মানববন্ধনে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখা এবং সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়ালি সেনাবাহিনীর 10টি ইউনিট এবং সংস্থাকে জাতীয় পতাকা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় জনকল্যাণে সেনাবাহিনীকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পদাতিক ডিভিশন ও স্কুল অব ইনফ্যান্ট্রি সহ 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিট ও সংস্থা প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতীয় পতাকা পাওয়া সেনা সদস্যদের অভিনন্দন জানিয়ে জনসেবায় কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করে সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। আমি সবসময় চেয়েছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি
সেনাবাহিনী গড়ে উঠুক, যেটা জাতির পিতা তার 1974 সালের প্রতিরক্ষা নীতিমালায়ও বলে গেছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যার যার সাধ্যমতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটা খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে, কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো সঙ্গে বৈরিতা নয়, বিশ্ব শান্তি রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। আমার বাবার স্বপ্ন কিভাবে পূরণ করব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প বাস্তবায়ন। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 5,524 জনে। 109টি ল্যাবে 24 ঘন্টায় 9,467 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,193 জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 12.6%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,78,266 জন। সুস্থ হয়েছেন আরও 1,495 জন। এ নিয়ে মোট সুস্থ 2,92,860 জন। দীর্ঘদিন আটকে থাকা মামলা নিষ্পত্তিতে জোর দেবেন নতুন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। একই সঙ্গে হাইকোর্টের স্থগিতাদেশে বন্ধ থাকা মামলার শুনানির উদ্যোগ নেবেন তিনি। সকালে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর তিনি আরও জানান, আইন কর্মকর্তার কারণে রাষ্ট্রের কোনো মামলা যেন ভেস্তে না যায় সে বিষয়ে বাড়ানো হবে তদারকি। পেশাদারিত্বের পরিচয় থাকবে বিএনপি নেত্রীর মামলা পরিচালনার ক্ষেত্রেও। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলে এই অপরাধ প্রবণতা কমে আসবে বলেও মত তার। এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতেও নেওয়া হবে উদ্যোগ। আর বাকেরগঞ্জ ঘটনায় বিচারক এবং ওসির ভূমিকায় গাফিলতি রয়েছে বলেও মন্তব্য তার। অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন AM আমিন উদ্দিন। আগামীকালকে ক্যাবিনেট মিটিং এটা তুলবেন এবং এটা এই পানিশমেন্ট যেটা শাস্তি যেটা এটাকে মৃত্যুদণ্ড করে দিবেন। যে অপরাধ যদি করে এবং তারা যদি এটা প্রমাণিত হয় তাদের কিন্তু মৃত্যুদণ্ড হবে। আমার মনে হয় এই যে সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে তখন কিন্তু এটা অনেকখানি কমে যাবে। AM আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগের 3 দিনের মাথায় পদত্যাগ করলেন 2 অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোহাম্মদ মমতাজউদ্দিন ফকির। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই আবেদনপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন তারা। এতে এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু SM মুনির। গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পর থেকে তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। দ্বিতীয় দিনের প্রচেষ্টায় পদ্মা সেতুতে বসানো হলো 32তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর প্রায় 5 কিলোমিটার। প্রকৌশলীদের আশা, আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে স্প্যান বসানোর কাজ। এখন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89.25 ভাগ। শনিবার সকালে মাওর কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের কাছে স্প্যানবাহী ক্রেনটি নেওয়া হয়। তীব্র স্রোতের কারণে দিনভর চেষ্টা করেও শেষ পর্যন্ত স্প্যানটি বসানো সম্ভব হয়নি। বিকেল 5টার দিকে দিনের আলো কমে গেলে শনিবারের কাজ স্থগিত করা হয়। রোববার সকাল 7:30টার দিকে আবারও কাজ শুরু হয়। সাপোর্টিং কয়েকটি বার্জের সাহায্যে করা হয় নোঙর। এরপর স্প্যানটি 4 ও 5 নম্বর পিলারের উপর ওঠানো হয়। পজিশনিং করে 2 ঘন্টার চেষ্টায় সকাল 9:30টার দিকে স্প্যানটি পুরোপুরি স্থাপন করা হয়।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক জানান, সব বাধা পেরিয়ে ডিসেম্বরের মধ্যে বাকি 9টি স্প্যান বসানোর লক্ষ্যে কাজ চলছে। এ মাসের 20, 25 ও 30 তারিখে আরও 3টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আমাদের প্রকল্পের নদী শাসন কাজের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। তবে আমাদের যেই ক্ষতিটা হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডে, এটা আগামী বছর আমরা চিন্তা করছি যে এটা মানে ঠিকাদারের দায়িত্ব, এই বন্যা চলে গেলে সে সার্ভে করে সে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেবে। করোনার কারণে পুরো প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটেছে। বন্যায় ভেঙে গেছে কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ, তাই নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না পদ্মা সেতুর নির্মাণ। বন্যায় আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ডে একটা বড় অংশ ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে এবং এতে আমাদের 125টা রোডওয়ে স্ল্যাব এবং 192টা ওয়েস্ট ইঞ্জার পানিতে চলে গেছে। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের প্রকল্পের কাজ আমরা 2022 সালের প্রথম দিকে শেষ করতে পারব। তবে আগামী বর্ষায় যাতে প্রকল্পের কাজে কোনো প্রভাব না পড়ে, তাই এবারের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা করছে সেতু কর্তৃপক্ষ। বর্ষা শেষ, আগামী 7-8 মাস শুধুই কাজের মৌসুম। একটি স্প্যান যত বেশি বসবে, তত বেশি দৃশ্যমান হবে পদ্মা সেতু। টার্গেট অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে যদি সবগুলো স্প্যান বসানো সম্ভব হয়, তারপরেও বাকি থেকে যাবে রোডওয়ে এবং রেল স্ল্যাব স্থাপনের কাজ। পাশাপাশি এখনও সমাধান হয়নি পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ব্যাগ, ফুলদানি, কার্পেট সহ পাট দিয়ে তৈরি 282টি পণ্যকে বহুমুখী পণ্যের স্বীকৃতি দিল সরকার। এর ফলে এসব পণ্য রপ্তানিতে এখন থেকে 20% নগদ প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা। আগে যা ছিল 10%। এই স্বীকৃতির ফলে পাটজাত পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। করোনা মহামারী সহ নানা সংকট পার করছে দেশের কৃষিখাত। তবে নানা প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোনালী আঁশখ্যাত পাট। পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে রোববার 282 ধরনের পাট পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে উদ্যোক্তারা রপ্তানিতে উৎসাহ এবং আগের চেয়ে বেশি প্রণোদনা পাবেন বলে জানালেন জেডিপিসির নির্বাহী পরিচালক। এই সমস্ত পণ্য যারা উৎপাদন করবেন, রপ্তানি করবেন, তারা একটা নির্দিষ্ট হারে সরকার ঘোষিত উৎসাহ প্রণোদনা পাবেন। উদ্যোক্তারাও সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে সব উদ্যোক্তাই যাতে এর সুফল পান, সেজন্য আরও সুনির্দিষ্ট পরিকল্পনা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বহুমুখীকরণের যাত্রাটা প্রসারিত করতে পারি, যেখানে প্রতি টন থেকে আর্ন করা সম্ভব $3,000 থেকে $10,000। আমরা স্বপ্ন দেখি যদি সরকার আগামী 7 বছর কেন্দ্রিক একটি সমন্বিত পরিকল্পনা ঘোষণা করে, যেখানে নীতি সহায়তাগুলো অব্যাহত থাকবে, তাহলে অনেক নতুন উদ্যোক্তা এই সেক্টরে এগিয়ে আসবে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 30,75,00,000 মার্কিন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 29.26% বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমন্বিত গ্রাহক হিসাবে টাকা না দেয়া সহ নানা অনিয়ম করছে ব্রোকারেজ হাউসগুলো। এতে ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। এজন্য ব্রোকারেজ হাউসগুলোকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক অনলাইন সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুরক্ষায় অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না। পুঁজিবাজারে লেনদেন করতে বিনিয়োগকারীদের নিবন্ধিত হতে হয় ব্রোকারেজ হাউসের মাধ্যমে। 250টি ব্রোকারেজ হাউসের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন করছেন 3.5 লাখের বেশি বিনিয়োগকারী। কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধেই নানা অনিয়মের অভিযোগ তুলছে খোদ নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির কর্মকর্তারা জানান, সমন্বিত গ্রাহক হিসাবে ঠিকমতো টাকা দিচ্ছে না ব্রোকারেজ হাউস। হিসাব পরিচালনায়ও করা হয় অনিয়ম। টিবিএ অ্যাকাউন্টের যথাযথ ব্যবহার এবং নিয়ন্ত্রণ পরিপালন না করার কারণে বিভিন্নভাবে যারা এই সিসিবি অ্যাকাউন্ট ধারণ করেন তাদের ক্ষতি কিংবা তাদের প্রতি সমুচিত দায়িত্ব আমরা অনেক সময় দেখতে পাই না। বিনিয়োগকারীর পুঁজির নিরাপত্তায় কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এ সময় সেকেন্ডারি মার্কেটে লেনদেন কমে গেলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। যারা তাদের
কষ্টের সঞ্চয় বা তার যে নিজের যে টাকা পয়সা আছে সেটা নিরাপত্তা পেলে, সময় মতো রিটার্ন পেলে, একটি ভালো রিটার্ন পেলে তারা সেখানে বিনিয়োগে আসেন। তাই আমাদের মনে হয়েছে গভর্নেন্সটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা হয়তো অনেকে আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু আমরা কিন্তু আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় বাজারে সংশ্লিষ্টদের পাশাপাশি কোম্পানিগুলোকেও নিয়মিত তথ্য প্রকাশের পরামর্শ দেন আলোচকরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সবজির অস্বাভাবিক দামের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন কৃষিমন্ত্রী। চালের দাম বাড়ার পেছনে বন্যার প্রভাব দেখছেন তিনি। তবে এ মাসের মধ্যেই সবজির দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় থেকে যুক্ত হন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তিনি। সবজির অস্বাভাবিক দামের কথা উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইলে কৃষিমন্ত্রী বন্যার ক্ষতিকে দায়ী করেন। তবে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সবজির দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। এই বছর একটা শেষ মুহূর্তে যে বন্যাটা আসলো, এই বন্যা এসে ফসলের অনেক ক্ষতি করেছে। এই সবজিটাও আপনার এই 15 দিন এই দাম বেশি থাকবে, ইনশাল্লাহ সবজির দাম কমে যাবে। এটা সবসময় একটু বাড়ে, এই কষ্ট আমাদেরকে করতে হবে। এখানে কারো কেমন কিছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগই এর জন্য দায়ী। একই কারণে চালের দামও বেড়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তবে কৃষি পণ্যের দাম বৃদ্ধির জন্য পরিবহন সমস্যার কথাও স্বীকার করেন তিনি। পণ্য পরিবহনে হয়রানি কমানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। পৃথিবীর সব দেশেই আমরা যেটা ফরিয়া বলি বা মিডলম্যান, এটা থাকে, বাজারজাতকরণে থাকবে। আর একটা দিক হলো যে পথে নানান রকম হয়রানি আছে এই পরিবহনে, তো সেটা আমরা আপ্রাণ চেষ্টা করি। এটা অনেক কমে এসছে, আগের মতো এরকম হয়রানি নাই, তারপরেও কিছুটা প্রভাব ফেলে। মন্ত্রী জানান, দেশের কৃষির আধুনিকায়ন ও কৃষি পণ্য রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশ ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চললেও নজর নেই বিস্ফোরক পরিদপ্তর ও পুলিশ প্রশাসনের। কেরানীগঞ্জের কালিন্দিতে স্বদেশ নামে এই সিএনজি স্টেশনটি আপাতদৃষ্টিতে মনে হবে বৈধ, অথচ অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে মজুদ সিলিন্ডার থেকে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে 9 টাকা বেশি দরে। একটি কাভার্ড ভ্যানে বিশাল আকারের শতাধিক গ্যাস সিলিন্ডার, যাতে গ্যাস ভরে নিয়ে আসা হয় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে। অনুমতি না নিয়ে বিক্রির কথা স্বীকার করছেন অবৈধ গ্যাস ব্যবসায়ী আক্তার হাজি। শুধু কেরানীগঞ্জেই এমন অবৈধ সিএনজি স্টেশন কমপক্ষে 10টি। অনেকে ভুয়া কাগজপত্রও তৈরি করেছেন। এমনই এক ব্যবসায়ী রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এটা আমরা ঢাকায় বিভিন্ন পাম্প থেকে নিয়ে আসি, নিয়ে আসে এলাকায়। এই যে সিএনজি যেগুলো আছে এটা তো ঢাকায় ঢুকতে পারে না। বৈধ না হলে তো এভাবে চালানো পসিবল হতো না, কিন্তু কিভাবে বৈধ সেটা তো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ, আমাদের যে মালিক মহাজন আছে তারা জানে। ভ্রাম্যমাণ সব সিএনজি স্টেশনে গ্যাস পরিমাপের মিটার থাকলেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে স্থানীয় চালকদের কিছুটা সুবিধা হলেও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত চাপ অথবা তাপে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এজন্যই এ ধরনের ব্যবসার অনুমোদন দেয় না ফায়ার সার্ভিস। একটা সমন্বয়, একটা সিস্টেমের মাধ্যমে তারা সেবা দেওয়ার কথা। তো হঠাৎ করে রাস্তায় যে এই ধরনের দাহ্য পদার্থ, তারা তো এভাবে দেওয়ার কথা না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় দেশের কোথাও ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের অনুমতি দেয়নি বিস্ফোরক পরিদপ্তর। তারপরও প্রশাসনের সামনেই অবাধে চলছে অবৈধ ব্যবসা। বিস্ফোরক অধিদপ্তরে আমি চিঠি দিয়ে জানিয়েছি, পরিবেশ অধিদপ্তরে জানিয়েছি, এবং যেহেতু কাভার্ড ভ্যানের বিষয়টি আসে সেক্ষেত্রে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠি দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত
মোবাইল কোড করছি। শুধু কেরানীগঞ্জ নয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘন্টার মধ্যেই আবারও হামলা হলো আজারবাইজানে। রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 34 জন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার বাহিনী শহরের বেসামরিক অংশে রাতভর গোলাবর্ষণ করে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার সন্ধ্যায় নাগোরানো কারাবাখের স্টেনবার্গের এলাকায় বিস্ফোরণের অভিযোগ তোলে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী অঞ্চল নাগোরানো কারাবাখ নিয়ে নতুন করে যুদ্ধে জড়ায় আজারবাইজান এবং আর্মেনিয়া। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে 10 ঘন্টার শান্তি আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের দেয়া 197 রানের টার্গেটে ব্যাট করছেন আজমুল একাদশ। এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 70 রান। সাইফ সৌম্যের পর মুশফিককেও ফিরিয়েছেন এবাদত। এর আগে টস জিতে রিয়াদের দলকে ব্যাটিংয়ে পাঠান প্রতিপক্ষ অধিনায়ক শান্ত। 3 ওভার পর বৃষ্টি বাঁধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ফিরে এসে দলীয় 21 রানের মধ্যে লিটন নাইমের সঙ্গে মুমিনুলের বিদায়ে চাপে পড়ে রিয়াদ একাদশ। অধিনায়কের সঙ্গে 73 রানের জুটি গড়ে বিপদ সামলে নেন ইমরুল কায়েস। ইমরুল আউট হন 40 রানে। রিয়াদের ব্যাটে আসে 50, তবে 51 রানে তার আউটে বড় সংগ্রহের পথ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ইনিংস শেষ হয় 196 রানে। তাসকিন আল আমিন ও মুগ্ধ নেন 2টি করে উইকেট। ইউএফএ নেশনস লিগে বিগ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর পর্তুগাল। ম্যাচ শুরু রাত 1:45। একই সময় পোল্যান্ডের আতিথ্য নেবে ইতালি। এর আগে রাতে গড়াবে ক্রোয়েশিয়া, সুইডেন, ইংল্যান্ড, বেলজিয়াম। দুটি ম্যাচই শুরু হবে রাত 10টায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল আর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, দুই চ্যাম্পিয়নের লড়াই এবার নেশনস লিগে। 2016 ইউরোর পর প্রথম দেখা দু দলের। সেবার ইউরোপ সেরা হওয়ার পথে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়েছিল পর্তুগাল। তবে এর 2 বছর পর বিশ্বকাপ জিতে জবাব দিয়ে ফেলেছে ফ্রান্স। এবার নেশনস লিগে তাই দু দলের নতুন হিসেব নিকেশের লড়াই। নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে প্রস্তুত পর্তুগাল। দলে নেই কোনো ইনজুরি। সেরা তারকা রোনালদো আছেন ফর্মে। সব মিলে নির্ভার কোচ ফার্নান্দো সান্তোস। গোলরক্ষক অ্যান্টনি লোপেজ করোনা পজিটিভ হওয়ায় এখানেই শুধু বিকল্প ভাবতে হচ্ছে। ফুল ফিট ক্রিস্টিয়ানো রোনালদো দলের প্রধান শক্তি। পর্তুগালের হয়ে 101 গোলের মালিক এই পর্তুগিজ তারকা। দেশের পক্ষে সর্বাধিক গোলের রেকর্ডে তার সামনে এখন শুধু 109 গোলের মালিক ইরানের আলী দেই। রোনালদো সবসময় সেরা। নতুন নতুন রেকর্ড গড়ার নেশা ওকে সবার থেকে আলাদা করেছে। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকে। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। তাছাড়া আমার দল নিয়েও আমি আত্মবিশ্বাসী। 2016 ইউরো ফাইনালে হারের প্রতিশোধ নিতে তৈরি ফ্রান্স। পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ দিদিয়ের দেশমো। পগবা, কান্তে, গ্রিজম্যান আর এমবাপ্পে সবাই আছেন। ইউক্রেনের বিপক্ষে ফর্মে থাকা ল্যাংলেট এবারও থাকবেন দলের প্রাণ হয়ে। পর্তুগাল শক্তিশালী দল। আমার মনে হয় মাঠে লড়াই জমে উঠবে। এটা আমাদের জন্য অনেক ভালো সুযোগ। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ছেলেরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি সামলে নিতে হয়। পরিসংখ্যান বলছে জয়ের পাল্লা ভারী ফ্রান্সের। সবশেষ 4 বারের দেখায় 3 জয় দিদিয়ের দেশমের দলের। আর এবারের নেশনস কাপে দু দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার